গুড মর্নিং। কেমন আছো? সেগুলি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর আমাদের এখানে হাটের দিন। রবিবার আর বুধবার হাটের দিন। আর আমাদের এখানে হাটের দিন আসলে খুব সকালবেলা গাড়ি ঘোড়া খুব চলাচল করে, কারণ হাটের দিনে সমস্ত পেঁয়াজ রসুন সমস্ত ফসল এখানে বিক্রি হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ তেমন ঘুমও হয় না, এত গাড়ি ঘোড়া চলে আর রাস্তার সঙ্গে ঘর। আজকে আমাদের হাটেও পেঁয়াজ নিয়ে গিয়েছে, আর পেঁয়াজগুলো ঝেড়ে নিয়ে গিয়েছে। পেঁয়াজের খোসা টোসা দিয়ে উঠান ঘর সমস্ত নোংরা হয়ে আছে। আর বাহিরের এই যে অবস্থা, যতই এই উঠানটা ঝাড়ু দেই না কেন প্রচুর নোংরা হয়ে যায়। অনেকে কমেন্ট করে, এই যে কালকেও আমি এখানে ঝাড়ু দিয়েছি, কিন্তু বাহিরে এত নোংরা, ছাগলকে খেতে দেওয়া হয়, এখানে উঠানে সমস্ত কাজ করা হয়, আর প্রচুর নোংরা হয়ে যায়। প্রতিদিন চেষ্টা করি উঠানটা ঝাড়ু দেওয়ার। তারপরে সবাই অনেকে এখানে যারা এসে কমেন্ট করে যে তোমার বাড়িঘর এত নোংরা, হেন তেন। যাই হোক, গ্রামের বাড়ি এমনই হয়। আর প্রচুর ধুলা, যতদিন না বৃষ্টি হচ্ছে আর এই উঠানটা এতটুকু ধুলা আটকাবে না। আর বাড়িতে তো এতটুকু পানি নেই, আমি তো ঘর বাড়ি কিছুই মুছতে পারতেছি না, এরকম অবস্থা। কোনো রকম খেয়ে পরে বেঁচে আছে, এই হচ্ছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, তাছাড়া কিছুই না। এতটা পরিস্থিতি খারাপ হয়ে আছে। তো আজকের ভিডিওটা আমি সারাদিন কি করছি না করছি সেই নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। একটু লেন্দিও হবে, কারণ বাড়িতে প্রচুর ব্যস্ত। তো সেই ব্যস্ত জীবনে যেহেতু আমি একটু শেয়ার করব, তো একটু লেন্দিও হবে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর উঠানটার এত পরিস্থিতি খারাপ, আর এই সাইডটা হচ্ছে আমাদের কবুতরের ঘর আছে। আর গাছের পাতা এত পরিমাণ পড়ছে কি বলবো, যেহেতু এতটুকু বৃষ্টি নেই আর এত কড়া রোদ পড়তেছে যে চারিদিকে শুধু পাতা পাতা নোংরা নোংরা, কি বলবো। আর আমাদের চারিপাশে, বাড়ির চারিপাশে শুধু গাছ আর গাছ। এদিকে প্রায় আমার নোংরাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে ছাগল বেঁধে বেঁধে ওই হচ্ছে রসুনের খোসা, মানে রসুনের গাছগুলো কেটে কেটে ওকে খেতে দেওয়া হতো। তো কালকেও খেতে দেওয়া হয়েছিল, ওই জন্য প্রচুর নোংরা জমে গিয়েছে। আজকে ঝাড়ু দেবো, আবার এখানে যেহেতু ছাগল বাঁধা হবে, কালকে আবার নোংরা হয়ে যাবে। এমনও হয় যে এই এত কড়া রোদ্রে, আর আজকে তো প্রচুর সকালে উঠেছি, তো তাই প্রচুর সকালেই এখনই রোদের তাপ আর এতটা গরম, কি বলবো। আমার এই বড় উঠানটা ঝাড়ু দিতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর একটু পরে তো রোদের দিকে তাকানোই যাবে না, তাহলে এত বড় উঠান আমার প্রতিদিন ঝাড়ু দিতেও খুব কষ্ট হয়ে যায়। তো পাতা যেহেতু এই যে চারি সাইডে শুধু আমের গাছের পাতাও পড়েছে, আর আমি এখানকার পাতাগুলো একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এখনকার ওই মাটির চুলায় যা দেওয়া যায় তাই এত পরিমাণ জলে, তো নোংরাগুলো ফেলে দিতেও কষ্ট হয়। তো অনেক নোংরায় জমে গিয়েছে পাতা টাতা, ওইগুলো আমি একটু নিয়ে যাব, ওইগুলো সাইড করে রেখে মাটিগুলো আমি পরে সরিয়ে ফেললাম, যাতে ওই নোংরাগুলো নিয়ে গিয়ে আমি চুলায় দিলে জ্বালাইতে পারি। তো বাহিরটা ঝাড়ু দিয়ে এখানে চলে আসছি হচ্ছে উঠানটা, বারান্দাটা ঝাড়ু দিয়ে উঠানটা পরিষ্কার করে নেব। শাশুড়ির ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন উঠানটা পরিষ্কার করে নেব। আর আমাদের বাড়ির মধ্যে কি হয়, এতটুকু জায়গার মধ্যে প্রচুর জিনিসপত্র, এখানে বস্তা ওখানে বস্তা, এরকম বস্তায় করে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এতটা কড়া রোদ পড়েছে, আমার মাথার উপরে হচ্ছে রসুন ঝোলানো আছে। ওই রসুন বাঁধা হয়েছিল কাঁচা সময়, এতটা শুকিয়ে মানে বাঁধা রসুনগুলো এতটা মানে হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে, যে রসুনগুলো একা একাই খসে পড়ে যাচ্ছে। তো ওইগুলো খুঁটে রেখে ওখানে তুলে রাখলাম, যাতে পরে কেটে বিক্রির মধ্যে কিংবা আমরা খাবো, তো খাওয়ার মধ্যে নিয়ে নিতে পারবো। তো জন্য উঠিয়ে রেখে বারান্দাটা পরিষ্কার করে নিলাম। আর বারান্দাটা অনেকে এসে কমেন্ট করবে যে নোংরা হয়ে আছে। হ্যাঁ, নোংরা হয়েছে। আমি আজ প্রায় 10 দিন ধরে বাড়িতে কোনো পানি নেই, আমি 10-12 দিন হলো কোনো এই ঘর উঠান কোনো কিছুই পরিষ্কার করতে পারিনি, ধুইতে পারিনি। এতটা পানির প্রয়োজন আমি, আর এতটা বাড়ি ঘরে এক জায়গায় তো না, পুরা পরিষ্কার করতে হলে, পুরা ঘর হচ্ছে মুছতে হলে পরে আমার প্রচুর প্রায় অনেক পানির প্রয়োজন। তো ওই জন্য আর পানিটা আনতেও পারছি না, ওই জন্য পরিষ্কার করতেও পারছি না। তো ঘর উঠান বারান্দা ঝাড়ু মানে পরিষ্কার করে নামিয়ে দিয়ে উঠানটাও পরিষ্কার করে নিলাম।
আর এই উঠানে তো এই যে রাত্রে পেঁয়াজের খোসা পড়েছে, পেঁয়াজ নিয়ে গিয়েছে হাটে, ওইগুলো ফ্যান দিয়ে উড়িয়ে নিয়েছিল। তো প্রচুর প্রচুর খোসা পড়েছে। তারপরে যে গরুর হচ্ছে পোয়াল আছে, পোয়ালগুলো অনেক পড়েছে। তারপরে আমের পাতা, আর আমার বাড়ির চারিপাশে শুধু আম গাছ আর আম গাছ, ওই জন্য আমের পাতা প্রচুর পড়ে। তো উঠানটা পরিষ্কার করে নিয়ে নিলাম। উঠানটা আমি অনেক দিন ধরে ধুইতে পারি নাই। ওই উঠানে ঝাঁটা দিয়ে মানে দাগ কাটা আছে, তো ওই শিরশির দাগ আছে, ওর মধ্যে এত ধুলা মানে নোংরা ভিতরে ঢুকে আছে। ঝাড়ু দিয়েও আমি সেই ধুলাগুলো বের করতে পারছি না। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই উঠানটাও পরিষ্কার করতে পারছি না। আবার পানির অভাবে মোটর দিয়ে যে একটু ধুয়ে দেবো সেটারও উপায় নেই। তো আমরাও কিন্তু খুব পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে আছি। তো অনেকে হয়তো ভালো কমেন্ট করছে, আবার অনেকে খারাপ কমেন্ট করছে। তো এদিকে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গিয়েছে, নোংরাগুলো ফেলে দিয়ে চলে আসছি পানি নিতে। সকাল টাইম রান্না করব, পানি নেই কোনো এক ফোঁটো। তো ভাত রান্না করব, অনেক তরকারি রান্না করব, তো সেইগুলো ধোয়া টোয়া কমপ্লিট করতে হবে। ওই জন্য এক ঘড়া পানি বাড়িতে আছে, আর আমি এই এক ঘড়া মতোই নিয়ে আসছি। আর এখানে আমার শাশুড়ি মাকে একটু সবজি কাটতে বসিয়ে দিয়েছি, যে আমি কী রান্না করব সেটা বলে ওখানে সবজি কাটতে দিয়ে চলে আসলাম। একটু আম পারবো, ওই জন্য একটু কুটাটা নিয়ে নিলাম, নিয়ে চলে আসছে আম পাড়তে। এই যে পুকুরের ওই পিছন সাইডে হচ্ছে আম গাছ আছে, আর আমি এই জীবনেও এই পুকুরে কোনো দিনও আমি হচ্ছে নামিনি, আজকে প্রথম নামছি। কারণ পানি থাকতো আগে, আর এই মাঝখানটা তো কোনো দিনও আমি আসিনি। আর পানিতে এত ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না। আর পানি দেখলে কেন যেন আমার মাথা পিছু প্রচুর ঘুরে। আর এই পুকুরে নামলে কি হয়, এই তলিতে কাদো থাকে, পা দিলে মনে হয় আমাকে কেউ মানে ডুবিয়ে নিচ্ছে, এরকম অবস্থা হয়। এই জন্য আমি পুকুরে কোনোদিনও নামিনি। তো এই সাইডটাও প্রচুর ভরপুর পানি থাকে। আর আজকেও না একজন কথা বললো যে এই পুকুরটা মানে পাড় বাঁধতে কত টাকা লাগবে, কী বিষয় আসে, হয়তো খুব তাড়াতাড়ি এই পুকুরের পাড়ের কাজও চলে আসবে। তো এখানে আম দুটো আমি পেরেছি, আর অনেকটা কুড়িয়ে পেয়েছি। আসলে আগে যদি বুঝতাম যে অনেকটা আম পড়ে আছে, তাহলে আর কাটতাম না, মানে পারতাম না, সরি, তাহলে ওই টুকেতেই হয়ে যেত। আর আমি কালকে হচ্ছে আম মাখা করেছিলাম, ওখান থেকে দুটো আম রেখে দেওয়া হয়েছে, আমার শাশুড়ি মাকে কাটতে দিয়ে গিয়েছি। তো অনেকটা আমই হয়ে গিয়েছে। তো বড় আম দুটো আমি পেরেছি, আর এই ছোটো ছোটো আম হচ্ছে কুড়িয়ে পেয়েছি। তো আমের খাটা যেহেতু করব, ছোট আর বড় কোনো পার্থক্য নেই। আমাদের এই এলাকাতে অনেকেই ছোট ছোট আম এইগুলো কুড়িয়ে খাটা রান্না করে খায়, খুব ভালো লাগে। তো ওইদিকে আমগুলো আম্মুকে ছিলতে রেখে দিয়েছি, কারণ এদিকে অনেকটা দেরি হয়ে গিয়েছে পানি টানি আনতে, ঘর ঝাড়ু টাড়ু দিতে। তো তারপরে তাড়াহুড়ো করে রান্না করতে চলে আসলাম। কি রান্না করব সেটা তো আগে আম্মুকে বলে রেখেছিলাম, আম্মু সেগুলো কেটে কুটে রেখে দিয়েছে। আমি জাস্ট ভাতের চাউলটা ধুয়ে, তরকারিটা ধুয়ে সমস্ত কিছু রেডি করে চলে আসছি। চুলাটা ধরে এখানে রান্না বসিয়ে দেব। আজকে অনেক কিছুই রান্না করব, ভাবছি যে হচ্ছে একটু সারাদিন যাতে কোনো কিছু রান্না করতে না হয়, একটু বেশি বেশি করে রান্না করে রেখে দেব। কিন্তু কপালে যে আল্লাহ তাআলা বলেন না, আমি যেটা লিখে রেখেছি তুমি যতই যাই করো না কেন, তাহলে আমি সেটা তোমাকে দিব না। তো আমি সারাদিন এতটা রান্না করেছি, কিন্তু আমাকে কি হয় সারাদিনই আজকে তার থেকেও বেশি, আমি যে ভয়ে রান্না করব না জন্য বেশি করে রান্না করেছি, আমি অন্যান্য দিনের থেকে আজকে আমাকে চুলার পাশে আরও বেশি আসতে হয়েছে। তো সেটাই বুঝলাম যে আল্লাহ তাআলা যদি না চায় আমরা তাহলে যত যাই করি না কেন, আমাদের কপালে যেটুকু লেখা আছে সেটুকু হবে। তো আমার কপালে আজকে লেখা আছে যে 3-4 বার রান্না করব। আর আমি যতই চেষ্টা করে সকালবেলাতে এত পরিমাণ রান্না করে রাখি না কেন, সেটা আমাকে করতে হবে। এখানে আমি সমস্ত কিছু আম্মু কেটে দিয়েছে। আমি লাউ করতে বলেছিলাম, তো লাউয়ের সঙ্গে একটু ক্ষীরা দিয়েছে, আলু দিয়েছে, সমস্ত কিছু দিয়ে কেটে দিয়েছে। তো ওখানে আমি হলুদ মরিচ সমস্ত কিছু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে ওখানে একটু আমও দিয়ে দিয়েছি সিদ্ধ করতে, একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমার ঘাটিটা হয়ে গিয়েছে, ঘাটি হতে তো আমার ভাতটা আগে হয়ে গিয়েছিলো। তো ঘাটিটা হয়ে গিয়েছে, অনেকটা মিহি হয়ে গিয়েছে। আর এখানে এই মরিচটা দেওয়াটা আমার ভুল হয়ে গিয়েছে, একটু পাতলা তরকারি, তারপরে মরিচ না দিলেই নয়, আমাদের বাড়িতে ঝাল খেতে পছন্দ করে না। তো আমি মরিচ কাঁচামরিচ অনেকটা দিয়েছি, এই শুকনো মরিচ দেওয়াটা আমার যে এতটাও ভুল হয়ে গিয়েছে, কেউ না ঝালে খেতেই পাচ্ছে না। তো ওখানে একটু 12 সজা দিয়ে দিয়েছি, আমরা 12 সজা বলি, কেউ 5 ফোড়ন বলে, যাই হোক যেটাই।
তো বড়া ভাজা দিয়ে দিয়েছি, একটু জিরে তার সঙ্গে দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু কাটিয়ে ওখানে ঢেলে দিচ্ছি। বাগার দিয়ে নিলাম ঘাটিটা। আর একটু ঝাল কম হলে আমার এই ঘাটিটা কখনো পড়ে থাকে না। সবাই এত ঘাটি খেতে পছন্দ করে, সবাই না, আমার শ্বশুর আব্বু তো এটা পাতে নিয়েও দেখবে না যে এটা কেমন টেস্ট হয়েছে কি হয়নি। তো তার জন্য অন্য কিছু করতে হবে, তো তার জন্য তো অন্য কিছু করার প্রয়োজন নেই আজকে। তো এদিকে ঘাটিটা ঘাটার পরে তেল দেওয়ার পরে একটু আটা মানে চেলে নিয়ে আমি আটা মাখতে আসছিলাম। এদিকে চুলাটা আমার নিভে গিয়েছে। আর এই চুলা, এখনকার চুলা তো ধরানো কোনো ব্যাপার না, তবে আমার এই বন্ধু চুলা তো। তারপরে হচ্ছে ওই যে উঠান ঝাড়ু দিয়েছিলাম ওখানকার থেকে ওই হচ্ছে যেসব আমের পাতা টাতা ছিল ওইগুলো দিয়ে জাল দিচ্ছি, তো নিভে গিয়েছে আর ধরাতে পারছি না। আর এই রান্না করতে এসে যখনই রান্না করতে ঢুকেছি তখনই কারেন্ট চলে গিয়েছে। আর এই কারেন্ট না থাকে এত কষ্ট করে চুলার পাশে রান্না করতে গিয়ে এত কষ্ট হচ্ছিল। আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসে শুধু ঠান্ডা পানিই খাচ্ছি, এতটা গরম লাগছিল। আর এত কিছু সকালবেলা একসঙ্গে রান্না করতে যে চুলার পাশে বসে যে কতটা কষ্ট। গ্যাসের চুলা হলে কি হয়, ধরিয়ে রেখে ফাঁকে গিয়েও থাকা যায়, আর এই চুলার পাশে তো সবসময় বসে জাল করতে হয়। এদিকে রুটিগুলো দিয়ে দিয়েছি, রুটিগুলো সুন্দর আজকে ফুলছিল। কি হয়, অনেক দিন ওই জালের সমস্যার কারণে রুটিগুলো আমার ভালো হতে চায় না, পুড়ে যায়, কোনো সময় ফুলে না। তো আজকের রুটিগুলো যে এত সুন্দর দারুণ ফুলছিল, দেখেই লোভ লাগছিল। আর এগুলো হচ্ছে আমাদের এই বছরের নতুন গমের আটা, নতুন গম উঠছে, সেগুলো ভাঙানো হয়েছিল না, এই প্রথম 15 কেজির মতো ভাঙানো হয়েছে, প্রায় অর্ধেকটা হয়েও আসছে। আর যখন রুটি খাই আমরা না ভরপুর, সবসময় রুটি খেতে পছন্দ করে। এদিকে ওই যে আমটা হচ্ছে একটু পাতলা করে রেখেছে, আব্বু বলেছে একটু পাতলা করতে, পাতলা করে রেখে দিলেও পরে না এই আমের খাটাটা কেন জানি না ঘন হয়ে যায়। তো এখানে আমি দেখছি বারবার যে পাতলা হয়েছে কিনা, আব্বু নইলে বকাবকি করবে যে ঘন হয়েছে। আর যতই আমের খাটাটা করি না কেন আব্বু খাওয়ার শেষে বলবে টেঙা। এত মিষ্টি দিয়েছে, আর এটা গুড় দিয়ে করেছে জন্য কালারটা এরকম হচ্ছে। এদিকে দেবর খেয়ে চলে গিয়েছে, আম্মুও খাচ্ছে আর আমি রুটি বানিয়ে দিচ্ছি। তো আম্মুর খাওয়া দাওয়া কমপ্লিট, আব্বু আবার আসছে খেতে। তা আব্বু রুটি দেখে বলতেছে আজকে রুটি দেখে তো খেতে ইচ্ছে করছে, অথচ উনি বোরিংয়ে গিয়েছিল, বোরিংয়ে গিয়ে ওখান থেকে ভুট্টা পোড়া খেয়ে এসছে। তো বলতে আসছে যে আমি তো ভুট্টা পোড়া খেয়ে এসে পেটটা তো ভরিয়ে গিয়েছে, তো এখন উপায় এত সুন্দর সুন্দর রুটি খেতে ইচ্ছে করছে। তো যেহেতু তিনি ভুট্টা পোড়া খেয়ে আসতেন তো অতটাও খেতে পারলো না। তারপরে আমি খেতে বসে পড়েছি একা একা, আমি রুটি ঝাঁকা নিয়ে আর খাটা নিয়ে বসে পড়েছি। আর এখন কেউ ভাত খেলো না, রুটি আর খাটাই খেয়েছে। তো ভাতগুলো না শেষমেশ নষ্ট হয় জানি না, আমি অনেকটা পরিমাণ ভাতও নিয়েছি যে সারাদিন খাবে। তো আমার একটাই ভুল যে আমি ভাতগুলো যদি বেড়ে মানে একটা আলাদা পাত্রে রেখে দিতাম তাহলে এই গরমে ভাতগুলো নষ্ট হতো না। আমি পাতিলে চাপা দিয়ে ওই ভাতটা রেখে দিয়েছি, আমার এতটা ভুল। আর এই ভুলের কারণে সারাদিন আমাকে মাসুল দিতে হচ্ছে। যাই হোক, কেন মাসুল দিলাম সেটাও বলতেছি। তো এদিকে খাওয়া দাওয়া করে এখন বাজে 9টা, রোদের তাপে এতটাও মানে বেরোনো যাচ্ছে না, তাকানোই যাচ্ছে না। একজন কমেন্ট মানে বলতেছে যে তোরা কোথায় যাচ্ছিস, আমি বললাম মাঠে যাচ্ছি। তো কেন মাঠে যাচ্ছিস, তো বললাম যে যাচ্ছি মাঠে একটু বেড়াইতে। বললাম না কারণটা কি, এখনও হচ্ছে আমাদের মাঠে ভুট্টা তেমন হয়নি, জানি না কেমন হয়েছে, আগেই বলবে যে আমার জন্য নিয়ে আসিস। তো আসলে মাঠে ভুট্টা হয়েছে কি হয়নি, তো না হলে তো বিশ্বাস করবে না যে হয়তো দিবে না, তার জন্য। তো আমি বললাম মাঠে কেন যাচ্ছে সেটাই বললাম না। তো চলে আসছে, আম্মু ওখানে দাঁড়িয়ে থাকলো যে হচ্ছে আমি ওই চোখে লেন্স লাগানো, তো এত রোদের তাপে যাব না। আমি ছাতা নিতে বললাম, তিনি আমার কথা না শুনে ভুট্টু সাহেবের কথা শুনলেন, মানে নিজের পছন্দ মতো নিল না। তো তারপরেও চলে আসলো কারণ এখানে হচ্ছে কদম, পেঁয়াজের একটা কদম হয় না, ফুল হয়, তো ওইটা লাগানো। তো কেমন হয়েছে মানে উঠানোর মতো হয়েছে কিনা সেটা দেখতে উনি আবার চলে আসলেন। রোদের তাপের ভয় করলো না আর এখন। তো উনি পেঁয়াজকে উঠিয়ে দেখতেছিল যে পেঁয়াজ আসলে কেমন হয়েছে। তো বললো যে অনেক পেঁয়াজ হয়েছে, একটা পেঁয়াজের গাছের সঙ্গে 4টে করে পেঁয়াজ হয়েছে। তো এই যে ফুলগুলো কাটতে হবে, আম্মু বললো পেকে গিয়েছে। তো
তো এখান থেকে আমি দুটো বাহির থেকেই হচ্ছে ভুট্টা তুলে নিয়েছি। আর আমার শাশুড়ি মা করছে যে বাহির থেকে উঠাচ্ছিস, উনি মানে ভাব নিতে ভিতরে চলে গিয়েছিল যে ভুট্টাগুলো ভিতর থেকে নিয়ে আসবো। তো উনি সব থেকে কী হয়েছে, ভিতরে তো তেমন হয়নি, ভিতরে কি হয়েছে ছোট ছোট, তো উনি একটা মাত্রই তুলেছেন। আর আমি বাড়ির থেকেই হচ্ছে ভুট্টা তো দুটো তুলেছি, এই নিয়ে 3টে ভুট্টা নিয়ে আসলাম। তো আমার বাড়ির থেকে বেশি না, জাস্ট 2 মিনিটের রাস্তা। তো ওই জন্য বললো যে আজকে আর একসঙ্গে এত নেওয়া লাগবে না, 3টাতেই হবে। তো আমার সঙ্গে করে 3টায় উঠে নিয়ে রেখে দিলাম। তো এখন ভাজবো না, একটু পরে ভাজবো, কারণ এদিকে আবার গরুর খাওয়ারের সময় হয়ে গিয়েছে, পানি নেই বাড়িতে। আমি তো বাঁকে করে 2 পাতিল নিয়ে চলে আসছি। তো আমার ননদ এখান থেকে বসে হাসাহাসি করছিল। তো কী করব, তো বাঘ দুটো নিয়ে চলে আসলাম, 2 পাতিল বাঁকে করে। এটা দিয়ে না কি করে হচ্ছে, খেজুর গাছ যখন লাগাই, তো এই খেজুর গাছ এরকম 2 পাতিলে করে খেজুরের রস পেরে পেরে আব্বুরা নিয়ে আসতো। তো এখন যেহেতু পানি টানা লাগছে, আর আমার হচ্ছে বাড়ির কাছেই আমার চাচি শাশুড়ির বাড়ি, মানে সঙ্গেই 2-3 মিনিট লাগবে, মানে হেঁটে পথ। 2-3 মিনিটও না, 1 মিনিট মতো লাগবে, কিন্তু পাতিল নিয়ে যেতে আস্তে আস্তে যাবে, 2 মিনিট লেগে যাবে। তো এদিকে হচ্ছে আমি ওই বালতিতে করে পানি পরে পরে পাতিলটা পুড়ে রাখছিলাম। আব্বু ওদিকে বলল যে হচ্ছে পুড়ে রাখতে, আব্বু এসে হচ্ছে পাতিল দুটো নিয়ে যাবে। বাজারে গিয়েছে ওনার প্রয়োজনীয় কাজে, মানে বাজারে হালখাতা আছে আজকে, তো উনি টাকা পাবেন। তো ওই হিসাবটাই করতে গিয়েছে, হিসাবটা করতে গিয়ে বলেছে যে আমরাই বরং আবার উল্টে মানে টাকা পাবো, কারণ উনি যে টাকা পেত আগে দেওয়া হয়েছে, তারপরে উনি 16 মণ মতো গম নিয়ে গিয়েছে, সেই 16 মণের টাকা পাবো। তো ওইটাই দিয়ে সব কিছু বাচ্চা দিয়ে তিনি বলেছেন যে হচ্ছে আমরাই নাকি আবার উল্টে টাকা পাবো। তো ওই জন্য ওই হিসাবটাই করতে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড যে হচ্ছে হালখাতার কাগজ নিয়ে চলে আসছে উনি জানতো না, ওই জন্য আবার উনি গিয়েছেন। ওদিকে পাতিল দুটো পুড়ে রেখে বালতিতে করে পানিটা নিয়ে আসলাম। এখান থেকে রোদ্রে তাপে 9টা বাজে, কিন্তু এতটা রোদ উঠে গিয়েছে যে ছাগলটার খুব কষ্ট হচ্ছে। তো ভাবলাম যে ওকে নিয়ে এসে ওকে পানি খাইয়ে দিলাম। এতটা পরিমাণ পানি খেলো কি বলবো, প্রচুর পানি খেলো। আমরাই যে কষ্ট করছি, আর এত রোদ্রের পুরো বসেছিল। আমরা তো রোদ্রে থাকি না, কিন্তু অবলা ওদেরকে খেতেও হবে, ওই জন্য রোদ্রেও দেওয়া লাগে। তো এই পুকুরটাতে হচ্ছে পানি নেই, ওই জন্য পুকুরে দিয়ে রাখা হয়েছিল। ছাগলকে খেতে খেতে দেখলাম যে আব্বু চলে আসছে। আব্বু এবার বাকি করে পানিটা নিয়ে বাড়িতে চলে যাবে। তো বেশি না, এই বাড়ি আর ওই যে পুকুরে আমাদের দেখা যাচ্ছে বাড়ি। তো এই হচ্ছে চলে আসছে আব্বু। 2 পাতিলে হবে না, 4 পাতিল লাগবে। তো আব্বু বললো ঢেলে রেখে আবার যেতে। তো ওই জন্য এখন ওই চারিতে করে গরুর চারিতে পানিগুলো ঢেলে দিবে। আমি তো পারবো না, এটা উঠাইতেই পারবো না। তো আব্বু বললো আমি দিয়ে দিচ্ছি। তো উনি এই মানে বাড়িতে আবার 3টে গরু আছে, তো 3টে গরুর চারিতেই পানি দিতে হবে। তো এরই প্রায় 2 পাতিলে 1.5 পাতিল পানি ওরই লাগবে। তো ওই জন্য আব্বু বললো যে হচ্ছে অল্প অল্প করে আগে সবাইকে দিয়ে যায়, তারপর তুমি খেতে দিতে থাকো, আমি এদিকে এসে আবার নিয়ে চলে আসবো। তো ওই জন্য হচ্ছে আব্বু ঢেলে দিল। তো এই যে বাছুরকে দিল না, বাছুরকে পরে দিবে, আর একে দিয়ে দিল। আগে যে গরুটাকে খেতে দিল ওই গরুর বাছুর যেটাতে পানি ঢালছে ওটা, আর ওর বাছুর হচ্ছে ওই সাদা এটা। আর এরাই 3 ভাই হচ্ছে মা, এরা 2 বোন, আর ওইটা আম্মু। তো এদিকে আবার ওর গরুর ছালকিগুলো নিয়ে আসলাম। গরুর খাবারও নেই, শুধু হচ্ছে মানে গমের ভুসি পড়ে আছে। তো গমের ভুসিটাই অনেকটা পরিমাণ করে ওদেরকে দিয়ে দিলাম। আর ভুট্টার আটা আর গমের আটাটা ফুরিয়ে গিয়েছে, ওটা হচ্ছে ভাঙাতে দিতে হবে। তো গরুগুলোকে খেতে দিয়ে ওই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই 12 দিন ধরে এই হচ্ছে গোয়ালের 12-13 দিন আগে এই গোয়ালটা পরিষ্কার করা হয়েছিল পানি দিয়ে, আর গরুর খাবারের পানি টেনে নিয়ে আসা হচ্ছে। আর গোয়াল কিভাবে পরিষ্কার করব, এই প্রতিদিন গোয়ালটা শুধু ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে রাখতে হচ্ছে। অবশ্যই কড়া রোদ্রে তেমন ভেজা কোনো জায়গা নেই, শুকনা, ওই জন্য অতটাও হচ্ছে মানে নোংরা হচ্ছে না। সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলে খুব সুন্দর পরিষ্কার হয়ে থাকছে।
তো ওর জন্য আর কোনো সমস্যা হচ্ছে না। আর পানির যে কবে সমস্যার সমাধান হবে সেটাই বুঝতে পারছি না। সকালে রান্নাতে শুরু করে সমস্ত কাজের পানি টেনে টেনে নিয়ে আসে, এতটা কষ্ট, বিরক্ত লাগছে। আর খাওয়া দাওয়া আর এই রান্না করারই যে পানির কি কম প্রয়োজন, প্রচুর পানির প্রয়োজন। তারপরও সবাই মানে সংসারে যার যার যখন প্রয়োজন হচ্ছে গোসল করতে গিয়েও এক বালতি করে পানি নিয়ে চলে আসছে, মানে কেউ পানি ছাড়া খালি হাতে আসছে না। আর বাড়িতে তো প্রচুর যত 3-4টে ঘড়া, পাতিল, বালতি 6টা, এই সমস্তগুলো আস্তে আস্তে পানি টেনে টেনে নিয়ে এসে ওইগুলো পুড়ে পুড়ে রাখতে হচ্ছে, আর সারাদিন সেই পানি দিয়ে কাজ করতে হচ্ছে। তো এই সাইডটা হচ্ছে আমার গোয়ালের ওই সাইডটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই সাইডটাও অল্প জায়গা, তো এটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর এই গোয়াল থেকে আজকে গোবর বের করা হয়নি, এক জায়গায় পালা দিয়ে রাখা হয়েছে। এক ভাবির ওই যে ভাবির কিছুদিন আগে গোবর দিলাম, ওই ভাবির আসার কথা, তো উনি হয়তো আসতে পারেনি, কারণ এখন ওই ঢেঁড়স উঠছে মাঠে, ওই যাদের ঢেঁড়স ওদের ঢেঁড়স উঠায়, তো উঠিয়ে তারপরে আসে। তো আজকে হয়তো আসেনি, তো গোবরগুলো আমি এক জায়গায় সাইডে পালা দিয়ে ওই ঘরটা পরিষ্কার করে নিলাম। তো এদিকে চলে আসছি কবুতরের ঘরে, কবুতরগুলোকে খেতে দেব। তো এইভাবে যে অন্যায় করে রেখে যাবে বুঝতে পারিনি, আর আমি এই অন্যায় হলে পারে আমি এটা ধরতেও পারি না। আজকে নাটোরে তেবাড়িয়া মানে হাট আছে কবুতরের, ওখানে কিছু কবুতর নিয়ে চলে গিয়েছে। তো সকালবেলা কবুতর নিয়ে চলে গিয়েছে, আর এইভাবে যে কবুতরের খাঁচাটা খুলে রেখে চলে গিয়েছে আমি দেখতে পাইনি। ভালো যেন এই ঘরের দরজাটা লক করা থাকে, ওই জন্য বেরোতে পারেনি। আর বেরোলে এরা ধরা কবুতর, তো বেরোলে আর মানে এরা আর কখনো এই ঘরে ফিরে না। তো হচ্ছে ভালো যেন ওই ঘরের দরজাটা লক করা ছিল। তো ঢুকে দেখি যে দুটো কবুতর এখানে হচ্ছে, একটা গোলা কবুতর মানে দেশি কবুতর আছে যাদের ডিম দিয়ে বসানো হয়, আর একটা কবুতর আছে এখানে হচ্ছে বিউটির একটা কবুতর আছে, আর বিউটিরটাই ধরতে পেরেছি। তো খাঁচার থেকে যেভাবে বের হয়ে গিয়েছে, খাঁচা প্রতিটা সময়ই যেই দিনই আমি দেখবো যে হচ্ছে কবুতর নিয়ে বিক্রি করতে যাই, সেই দিনই এই খাঁচাগুলো খুলে রেখে চলে যায়। একটা বিরক্ত, আমি কবুতর ধরতেই পারি না, শেষমেশ লাঠি দিয়ে চাপা দিয়ে। আর কোন খোপ থেকে যে কবুতরটা বের হয়েছে আমি বুঝতেই পারছি না, খুঁজতেছি তো বুঝতে পারছি না, কারণ এর জোড়ার সঙ্গে যে একটা কবুতর ছিল সেটাকে নিয়ে গিয়েছে, আর একটাকে রেখে গিয়েছে। তো ফাঁকা ঘর, তো কোনটাতে রাখা এটাই বুঝতে পারছি না। তো যাই হোক করে একটা তো ধরছি, আর একটা আছে, ওকে তাও কষ্ট করে ধরা যায়, আর এটাকে তো ধরাই যায় না। তবে উড়ে এসে কি হলো, ওই নিচের একটা খাঁচা আছে, ওই খাঁচাটাও মুখ খোলা ছিল, ওই খাঁচার মধ্যে ঢুকে গিয়েছে। তো ও তো এই খাঁচার না, ওই জন্য ওকে এই খাঁচা থেকে ধরে ওর যেই খাঁচাতে আরেকজন আছে জোড়া, তো ওটাতেই ওকে পুরে রেখে দেব। তো খাঁচাতে ওকে পুরে রেখে দিলাম, তো জোড়া পেয়ে গেল দুজন, কি খুশি। যাই হোক কবুতরগুলো তো কোনো রকম কষ্ট করে ধরলাম, এবার হচ্ছে খেতে দিতে হবে। আর এই খাবার পাত্র আর খাবার পাত্রী অনেক দিন ধরে তোলা হচ্ছে না, প্রতিদিন কী হয় রাত্রে তোলা হয়, আর এই খাবারের পাত্র পানিগুলো রেখে দেওয়া হচ্ছে, কারণ ওই রাত্রে এই খাবারের পানির পাত্রের মধ্যে একটু পানি দিয়ে রাখা হচ্ছে। এতটা গরম পড়েছে, আর কবুতরের তো প্রচুর গরম, আর পানি দিয়ে রাখলে কি হয় একটু রাত্রেও খেয়ে নিল, তাহলে হচ্ছে ওরা একটু পানি থাকলে পারে ওদের কষ্টটা একটু কম হয়, ওই জন্য রাত্রে একটু পানি দিয়ে রাখা হচ্ছে। খাবারটা রাখা হয় না, খাবারের পাত্র তুললে হয়তো হয়, কিন্তু আসলে তোলাও হচ্ছে না। তো খাবার দেওয়ার পরে একটু পানিও দিয়ে দিলাম, পানি টানি দিয়ে ওদেরকে খেতে দিতেও ভালো লাগে। আর এটা আমার হাজব্যান্ডের খুব শখের একটা জায়গা, লাভ হোক লস হোক সেটা তার কাছে ম্যাটার করে না, কিন্তু কবুতরগুলোর ঘরে আসলে ওর মন ভালো হয়ে যায়। এদিকে কবুতর খেতে দিয়ে এসে অনেকটা মানে এতটা কড়া রৌদ্র আর এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপরে মাঠে গিয়েছিলাম। মাঠে এসে পানি টানি নিয়ে এসে কবুতরগুলোকে খেতে দিয়ে অনেকটা সময় একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার পরে এই চুলাটা একটু হচ্ছে করে লেপে নিলাম। চুলাটা অনেক কদিন হলো লেপা হয়নি, তো চটচট করে না উপর দিয়ে মাটিগুলো উঠে গিয়েছিলো আর নোংরা হয়ে গিয়েছিলো, ওই জন্য হচ্ছে চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে আবার এদিকে চলে আসছে, ওই যে বললাম শুকনো মরিচ বাগার দিয়ে আমার এতটা ভুল হয়ে গেছে কি বলবো, এতটা পরিমাণ ঝাল হয়ে গেছে যে কেউ খেতে পারছে না। যাই হোক করে আমের খাটা দিয়ে তো রুটি খেয়েছে, ঘাটি দিয়েও রুটি খেয়েছে, কিন্তু ভাতটা আর এখন কেউ খাবে না। তো ভাত ওই পাতিল ভরা আমার রয়ে গিয়েছে, আর পাতিলের ভাতগুলো
নষ্ট হয়ে গেছে। এক পাতিল ভাত প্রায় আমি 1 কেজির মতো চাল রান্না করেছিলাম। আমার শাশুড়ি মা অবশ্য বলল যে হচ্ছে অল্প করে রান্না কর, রুটি বানাচ্ছিস তো হচ্ছে রান্না করার প্রয়োজন নয়। ওই যে চালাকি করলাম যে আজকে সারাদিন রান্না করব না, চালাকি করতে গিয়ে আমার এই যে ধরাটা খেয়ে গেলাম। এদিকে চুলাটা ধরিয়ে দিয়েছি, আজকে আবার দুপুরে রান্না করতে হবে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই আমাকে আজকে 4 বের রান্না করতে হয়েছে। তো এখানে হচ্ছে ওই যে ভুট্টাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ভুট্টাটা পোড়ালে হয়তো ভালো হতো, তো ভুট্টা পোড়ার থেকে এভাবে ভাজি করলে নাকি ভালো লাগে। ওই জন্য একটু পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একটু তাত দিয়ে হচ্ছে ওটাতে একটু ভুট্টা পোড়াবো। আর এই চুলারও কড়াইটা একটু গরম হয়ে গেছে, ওই জন্য একটু তেল ঢেলে দিলাম। এখন ওই বাজার থেকে কিছু ঢেঁড়স নিয়ে আসছে, তো আব্বু বললো যে ঢেঁড়স পুরপুরি খাবে, কে নাকি ঢেঁড়স পুরপুরির কথা বলেছে মাঠে, তো তার শুনেই নাকি খেতে ইচ্ছে করেছে, মানে ভালো লাগছে, বলছে কি না টেস্ট হয়েছে, কত না স্বাদ হয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে, এখন যেহেতু একটা কিছু আমাকে করতেই হবে, ঘাটি তো আর খাবে না, সব ঝাল হয়েছে। ঝালটা না হলে যে সবাই চেটেপুটে খেয়ে নিত। আমাদের বাড়িতে ঝাল মানে কেউ খেতেই চায় না, আমরা তাও ঝাল খাই। আমি প্রচুর ঝাল খেতাম, এখানে এসে ঝাল খাওয়াটা কমে গিয়েছে। তো যেখানে পেঁয়াজটা প্রায় হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, এখানে এখন ভুট্টাটা দিয়ে দিব। এই যে মানে ঝাল ঝাল একটু নুনটা খেতে নাকি ভালো লাগে। আমার শাশুড়ি মা এটাই শিখিয়েছে, এভাবে নাকি করলে ভালো হয়। তো ওই জন্য একটা আমি রেখে দিয়েছি, আর এখানে আমি 2টো ভুট্টা নিয়েছি, 3টা ভুট্টা উঠিয়ে নিয়ে আসলাম, ওর মধ্যে এই 2টো ছাড়িয়ে নিয়েছি আর একটা রেখে দিয়েছি যে একসময় পোড়াবো। তো 3টাই করলে তো বাড়িতে সবাই এত খাবে না, তো শেষমেশ আমাকে খেতে হবে, ওই জন্য ওই 2টোই করলাম আর করলাম না। আর এখানে যে একটু সরিষা বাটা করেছি, আর একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে, সঙ্গে একটু জিরে বাটা দিয়ে হচ্ছে একটু মানে পুরপুরা করব, ঢেঁড়স পুরপুরা বলে। তো ওই জন্য একটু বড় বড় করে সাইজ করে নিয়েছি। আব্বু খাওয়ার সময় বলেছে একটু কি ছোটো করা যায় না, তো ছোট তো করেছি, যেটা হচ্ছে একবারেই 2 টুকরো করলে ছোট হয়ে যায়, ওই জন্য আর 2 টুকরো করা হয়নি। কিছু কিছুটা 1 টুকরা করে রেখেছি, আর কিছু কিছুগুলো 2 টুকরা করেছি। তো এই যেখানে প্রায় ভুট্টাটা আমার হয়ে যাওয়ার দিকে, সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ভুট্টা, আর কি বলবো, ভুট্টা পোড়ারও যে এত মানে ভুট্টা ভাজারও যে এতটা সুন্দর গন্ধ বের হয় বুঝতে পারিনি। এর আগে এভাবে আমি কখনো পুড়িয়ে ভেজে খাইনি, আমার শাশুড়িমাই বললো যে এভাবে খেতে, আর আমি এর আগে পুড়িয়ে খেতাম। তো এই যে জোর চুলা, এক চুলাতে দিয়েছি ভুট্টা আর এক চুলাতে দিয়েছি এই যে ঢেঁড়স পুরপুরি প্রায় হয়ে যাওয়ার দিকে। আমি একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব, এটা একটু মাখিয়ে দিলে ভালো হয়। তো আজকে কি হয়েছে, আমার তেলটা ফুরিয়ে গিয়েছে, আর আজকে হাটের দিন রবিবার, বিকেল ছাড়া তো তেল এনে দিবে না। তো এখানে সরিষা ছিল আর একটু কিছু সয়াবিন ছিল, দুটোই মিক্সড করে আমি এই হচ্ছে এই ঢেঁড়সটা করে নিলাম। আর একটু তেল তো এই যে ভুট্টাতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, কোনো রকম এটুকু রান্না করলাম, বিকেলে তেল আনলে রান্না করব। আর এখন তো ভুট্টা মানে এই ঢেঁড়স পুরপুরে হয়ে গেল, তারপরে এই যে ঘাটি আছে, অনেক কিছু হয়েছে। এরপর গোসলটা সেরে নিলাম দুপুরে, ওই চাচা শাশুড়ির বাড়ি থেকে গিয়ে গোসলটা সেরে আসলাম। গোসলটা করে এসে একটু ওই ভুট্টা নিয়ে বসেছি, ভুট্টা খাবো, ভাতটা আর খাবো না, সারাদিন এটা ওটা খাওয়া হয়েছে, আর খিদে নেই তেমন। তো আব্বুরা আম্মুরা সবাই খেয়েছে একসঙ্গে বসে, আমি গোসল করতে চলে গিয়েছিলাম। তো ওনারা খেয়ে দিয়ে উঠে পড়েছে, আমি একটু বাটিতে করে হচ্ছে ভুট্টা নিয়ে চলে আসলাম, এসে ভুট্টা খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। তো ভিডিওটা আজকের মতো এখানে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।